আসসালামু আলাইকুম সবাইকে। আমি সবুজ হাসান, পড়াশোনা করছি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আজকের ক্লাসে আমরা আধুনিক পদার্থবিজ্ঞান নিয়ে আলোচনা করব। তো চলো দেরি না করে আমরা ক্লাসটি শুরু করি। আধুনিক পদার্থবিজ্ঞানের টাইপ একে দেখো, এইখানে কিছু থিওরি টাইপ আলোচনা করব, দেন আমরা ম্যাথের দিকে ধাবিত হব। ঠিক আছে? তো দেখো, অতি ক্ষুদ্র ভর নিউক্লিয়াস অথবা অতি উচ্চ বেগে পদার্থবিজ্ঞানের সনাতন পদ্ধতি খাটে না। অর্থাৎ কি? অর্থাৎ যখন ভরটা অতি ক্ষুদ্র হবে এবং বেগটা অনেক বেশি হবে তখন সনাতন পদ্ধতি খাটে না। আর সেই ক্ষেত্রে আমরা এই মডার্ন ফিজিক্স বা আধুনিক পদার্থবিজ্ঞানটা এইখানে চলে আসে। কখন চলে আসে? যখন কি ভরটা অনেক ক্ষুদ্র হয় এবং বেগটা অনেক বেশি হয়, তখন কোনটা আসে? আধুনিক পদার্থবিজ্ঞান আসে বা মডার্ন ফিজিক্স আসে। এবং ভর যখন কি হয়, অনেক ক্ষুদ্র না হয় অথবা তোমার কি ধরো বেগ যদি কম হয়, সেই ক্ষেত্রে কি সনাতন পদ্ধতিটা খাটে। তাহলে এখানে সনাতন পদ্ধতিটা কোনটা? সনাতন পদ্ধতি বা সনাতন বিজ্ঞান হচ্ছে তোমার কি, যখন v/c অর্থাৎ শূন্যের কাছাকাছি, অর্থাৎ কি বেগ যখন শূন্যের কাছাকাছি হয় তখন সনাতন পদ্ধতি খাটে। এবং আধুনিক বিজ্ঞানের ক্ষেত্রে কখন? যখন এইটার ভ্যালু কি হয়, আলোর বেগের কাছাকাছি হয়, তখন কি হয়? সনাতন মডার্ন ফিজিক্সটা খাটে। এটা কিন্তু একটা MCQ। অর্থাৎ কি আধুনিক পদার্থবিজ্ঞান কখন প্রযোজ্য হয়? যখন কি হয়, আলোর বেগটা কি হয়, যখন আলোর বেগের কাছাকাছি হয় তখন এটা কি ভাইয়া প্রযোজ্য। ঠিক আছে? তো দেখো এখানে কি বলছে, এখানে আরেকটা টপিক দেখো এখানে, যে সনাতন বলবিদ্যায় স্থান ও কাল ধ্রুবক রাখা হয়। এটাও কিন্তু একটা MCQ। আমি যেটা যেটা বলতেছি MCQ, এটা কিন্তু তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। কি বলছি দেখো, যে সনাতন বলবিদ্যায় স্থান, অর্থাৎ কি স্থান এবং কালটা ধ্রুবক থাকে। এটাও কিন্তু একটা ভাইয়া MCQ। আমি যখন কোশ্চেন ব্যাংক সলভ করাবো তখন এগুলো তোমরা দেখতে পারবা। ঠিক আছে? অতএব এখান থেকে আমরা তিনটা জিনিস শিখলাম, যে সনাতন বলবিদ্যায় স্থান এবং কাল ধ্রুবক থাকে, এবং সনাতন বলবিদ্যায় বেগটা অনেক কি কম থাকে এবং ভরটা হচ্ছে তোমার কি বেশি থাকে। এবং আধুনিক পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে কি বেগটা কি আলোর বেগের কাছাকাছি হয়ে থাকে এবং ভরটা কি হয়, অনেক ক্ষুদ্র হয়। ঠিক আছে? তারপরে দেখো আমরা প্রসঙ্গ কাঠামো নিয়ে আলোচনা করব। আসলে দেখো প্রসঙ্গ কাঠামোটা কি? অর্থাৎ প্রসঙ্গ কাঠামো হচ্ছে এমন একটা জিনিস যেটার সাপেক্ষে তুমি কোনো কিছুকে নির্দিষ্ট করো। অর্থাৎ কি, যেটা সাপেক্ষে তুমি কোনো কিছু সুনির্দিষ্ট করতেছো সেটাই কি ভাইয়া প্রসঙ্গ কাঠামো। অর্থাৎ আমরা আসলে জানি যে প্রসঙ্গ কাঠামো ছাড়া আমরা কোনো কিছুকে সুনির্দিষ্টভাবে ব্যাখ্যা করতে পারি না। এবং এই প্রসঙ্গ কাঠামোকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো, আর একটা হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো। এবং এই জড় প্রসঙ্গ কাঠামো থেকে তোমাকে তিনটা কথা এখানে মনে রাখতে হবে। একটা হচ্ছে কি, যে সমবেগে চলে, ত্বরণ নেই। এবং দুই নম্বর কথা হচ্ছে নিউটনের গতিসূত্র অর্জন করা যায় এবং পরস্পরের সাপেক্ষে ধ্রুববেগে গতিশীল। অর্থাৎ কি, এখান থেকে তোমাকে তিনটা কথা মনে রাখতে হবে। এক, যে পরস্পরের সাপেক্ষে ধ্রুববেগে গতিশীল, নিউটনের গতিসূত্র অর্জন করা যায় এবং সমবেগে চলে, ত্বরণ নেই। তাহলে অজড় প্রসঙ্গ কাঠামোটা কী হবে? যে পরস্পরের সাপেক্ষে ধ্রুববেগে গতিশীল নয়, নিউটনের গতিসূত্র অর্জন করা যায় না এবং সমবেগে চলে না, ত্বরণ আছে। এরকমই দেখো, তাহলে কি অজড় প্রসঙ্গ কাঠামো কি, যে নিউটনের গতিসূত্র অর্জন করা যায় না এবং কি ঘূর্ণনশীল কাঠামো, ত্বরণ আছে বা ত্বরণযুক্ত কাঠামো। ঠিক আছে? এইখান থেকেও কিন্তু MCQ হইতে পারে। তারপরে দেখো এখানে আমরা মাইকেলসন মোরেলে পরীক্ষাটা নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করব। দেখো মাইকেলসন মোরেলে পরীক্ষা, এটা কত সালে দিচ্ছে? দেখো 1887 সালে। এটা কত সালে দেওয়া হয়েছে? 1887 সালে। তারা যে পরীক্ষাটা করছিলেন, এই পরীক্ষার মাধ্যমে তারা এইটা সিদ্ধান্ত গ্রহণ করছেন যে ইথারের কোনো অস্তিত্ব নেই। প্রশ্ন কিন্তু এটা আসতে পারে যে ইথারের অস্তিত্ব নেই, এটা কোন পরীক্ষার সাহায্যে প্রমাণ করা হয়েছে? এটা কী হবে ভাইয়া? মাইকেলসন মোরেলে পরীক্ষার মাধ্যমে এটা প্রমাণ হয়েছে। এবং সকল জড় প্রসঙ্গ কাঠামোতে আলোর বেগ c হবে, অর্থাৎ কি সিটা ধ্রুবক হবে। এবং এটা তোমাকে মনে রাখতে হবে। এবং আরেকটা দেখো, যে কাঠামো সাপেক্ষে সি ধ্রুবক এবং মাধ্যম সাপেক্ষে C0 ধ্রুবক, এবং ব্যতিচারে নকশার অপসারণ নির্ণয় করা হয়। অর্থাৎ কি, এটা কিন্তু বারবার MCQ পরীক্ষাতে আসে। সেটা কি ভাইয়া? যে ব্যতিচারের নকশার অপসারণ নির্ণয় করা হয় কোন পরীক্ষার মাধ্যমে? এটা অ্যান্সার কী হবে ভাইয়া? এই যে মাইকেলসন মোরেলে পরীক্ষার মাধ্যমে। আশা করি বুঝতে পারছো। এবং একটা জিনিস মনে রাখবা, যে কোনো একটা বস্তুর বেগ যে বেগেই চলুক না কেন, আবার বলি, কোনো একটা বস্তুর বেগ যে বেগেই চলুক না কেন, তুমি সেই বস্তুকে আলোর বেগ সি তুমি দেখতে পারবা। ঠিক আছে? তুমি কি করতে পারবা? সেটাকে তুমি সি দেখতে পাবা। তারপরে দেখো আপেক্ষিকতা। এখানে দেখো টাইপ 2 আমরা আলোচনা করব আপেক্ষিকতা নিয়ে। এখান থেকে যা শুধু শর্টকাট আকারে যেটা আমি শিখেছি এটাই শুধু শিখে রাখবা। দেখো, যদি একই দিকে হলে বিয়োগ হবে কি, অর্থাৎ কি, যখন একই দিকে হবে তখন কি হবে? বিয়োগ হবে। এবং বিপরীত দিকে হলে যোগ হবে।
যেমন দেখো এখানে যে যার সাপেক্ষে বলবে সে পরে এবং যার গতি সে আগে, অর্থাৎ কি যদি বলে এরকম, ধরো এই একটা গাড়ি এবং এই একটা গাড়ি দুটো একই দিকে যাচ্ছে, আমরা জানি কি একই দিকে যাচ্ছে, অর্থাৎ দিকটা এইদিকে, এখানে কি হইয়া দিকটা কিন্তু একই দিকে, আর একই দিকে যখন হয় আমরা জানি তখন কি হয়, বিয়োগ হয়। অর্থাৎ কি যার সাপেক্ষে, এখানে দেখো এই যে কথাটা খেয়াল করবে এখানে, যে যার সাপেক্ষে বলবে সে পরে এবং যার গতি সে আগে, অর্থাৎ কি যেমন দেখো একের সাপেক্ষে দুইয়ের গতি, অর্থাৎ কি যার গতি সে আগে, অর্থাৎ কী হবে ভি টু বিয়োগ ভি ওয়ান, এইটাই হচ্ছে কি আপেক্ষিকতা। ঠিক আছে, যেমন আবার দুইয়ের সাপেক্ষে একের গতি, যার গতি সেটা কি ভাইয়া আগে, এবং আমরা জানি কি যখন গাড়ি দুটো বিপরীত দিকে যাবে তখন যার শুধু যোগ হবে, আর যোগের ক্ষেত্রে তুমি ভি টু প্লাস ভি ওয়ানও করতে পারো, ভি ওয়ান প্লাস ভি টু করতে পারো, মানের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ দেখো এখানে আবার শর্ট আকারে লিখে দিছি যে বিপরীত হলে বা মুখোমুখি হলে যোগ হবে এবং একজনের সাপেক্ষে আরেকজনের আপেক্ষিক বেগ তখন কী হবে, ভি ওয়ান প্লাস ভি টু হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। দেন পরবর্তীতে আমরা টাইপ 3 নিয়ে এখন আলোচনা করব। দেখো টাইপ 3তে আমরা জানি যে আপেক্ষিকতার যে ইয়েটা শিখলাম, তখন আমরা এখানে আমরা যে তিনটে টার্ম পাই সেটা হচ্ছে কি দৈর্ঘ্য সংকোচন, একটা হচ্ছে কাল দীর্ঘায়ন, আর একটা হচ্ছে ভর বৃদ্ধি। তো টাইপ 3তে আমরা দৈর্ঘ্য সংকোচনটা শিখব। দেখো দৈর্ঘ্য সংকোচনে আমরা জানি কি, দেখো এখানে আসলে এখানে আমরা জানি যে কি স্থির অবস্থাতে যে দৈর্ঘ্যটা থাকে সেইটা কি অনেক বড় হয় এবং গতিশীল অবস্থাতে দৈর্ঘ্যটা কি হয়, অনেক ছোট দেখায়। ঠিক আছে, এবং এই ক্ষেত্রে সূত্রটা কি, যে এল সমান এল নট রুট ওভার 1 বিয়োগ ভি স্কোয়ার ভাগ সি স্কোয়ার। এই ক্ষেত্রে কী হয়, স্থির অবস্থায় যে দৈর্ঘ্যটা থাকে সেই দৈর্ঘ্যটা কী হয়, অনেক বড় হয়, এবং গতিশীল অবস্থায় যে দৈর্ঘ্যটা হয় সেটা কী হয়, ছোট হয়। এবং এইখান থেকে এই যে সূত্রটা আছে, এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করে ভিটা বের করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের সূত্রটা দাঁড়ায় এইটা, অর্থাৎ কি বেগ ভি সমান আমরা লিখতে পারি সি সমান রুট ওভার 1 বিয়োগ এল ভাগ এল নট হোল স্কোয়ার। ঠিক আছে, যে এইখান থেকে কোনো কোশ্চেন আসলে এইটাই আসবে, দুটা কোশ্চেন। এক, স্থির অবস্থাতে দৈর্ঘ্য কি অনেক বড় হয় গতিশীল অবস্থার চেয়ে, এবং এখানে বেগ ভি নির্ণয় সূত্রটা এটা সরাসরি সূত্র আকারে এখানে মুখস্থ করে রাখবে এটা, কারণ এইটা থেকেই বারবার প্রশ্ন আসতে দেখা গেছে। ঠিক আছে, তাই এটা শর্টকাট আকারে মনে রাখবে তোমরা সবাই। তো এখানে বেগ ভি সমান কী হবে, ভি সমান হচ্ছে এখানে সি ইন্টু রুট ওভার 1 বিয়োগ এল ভাগ এল নট, এবং বাকিগুলো দেখো এই সূত্রটা কিন্তু পৃথক ছিল। এখানে কি এল সমান এল নট রুট ওভার 1 বিয়োগ ভি স্কোয়ার ভাগ সি স্কোয়ার, এবং বাকি সূত্রগুলো দেখো কিন্তু অন্যরকম। তাই এইটার ক্ষেত্রে এখানে কি হয়, যে এল ভাগ এল নট হয় এবং বাকিগুলোর ক্ষেত্রে নটটা উপরে হবে। এই কথাটা একটু বুঝে নিও, যে কি দৈর্ঘ্য সময়ে এলটা উপরে যাবে এবং নটটা নিচে হবে, এবং বাকি যে দুটো আছে সেইটার ক্ষেত্রে কী হবে, নটটা উপরে যাবে এবং বাকিটা নিচে আসবে। ঠিক আছে, তো যেমন এখানে দেখো কাল দীর্ঘায়ন, এটা হচ্ছে কি টাইপ 4। কাল দীর্ঘায়নে দেখো এখানে টি সমানে এখানে কী হবে, আমরা জানি কি সূত্রটা হচ্ছে কি টি নট ডিভাইডেড রুট ওভার 1 বিয়োগ ভি স্কোয়ার ডিভাইডেড সি স্কোয়ার। এই ক্ষেত্রে আমরা জানি কি এটা হচ্ছে কি স্থির অবস্থাতে হচ্ছে কি সময়, এবং এটা হচ্ছে কি গতিশীল অবস্থাতে সময়। আর এই ক্ষেত্রে গতিশীল অবস্থায় কী হয়, সময়টা বেশি হয়, এবং স্থির অবস্থায় সময়টা কী হয়, কম হয়। ঠিক আছে, তারপরে দেখো ভর বৃদ্ধি, আমরা জানি ভর বৃদ্ধির সমান সূত্র হচ্ছে কি এম সমান এম নট রুট ওভার 1 বিয়োগ ভি স্কোয়ার ডিভাইডেড সি স্কোয়ার। এই ক্ষেত্রে কি গতিশীল অবস্থায় ভরটা কী হয়, বেশি হয়, স্থির অবস্থায় ভরটা কম হয়। এটাও কিন্তু প্রশ্ন আসতে পারে, অর্থাৎ কি স্থির অবস্থাতে ভর কম হয়, গতিশীল অবস্থাতে বেশি হয়, এবং এটা কি সময় হচ্ছে গতিশীল অবস্থায় বেশি হয়, স্থির অবস্থাতে কি কম থাকে। এবং এখানে দেখো বেগ এই ক্ষেত্রে দেখো কাল দীর্ঘায়নের সময় বেগ ভি নির্ণয় সূত্র হচ্ছে কি সি ইন্টু 1 রুট ওভার 1 বিয়োগ এই যে আমি বলছিলাম কি টি নটটা যখন উপরে যাবে তখন কি টি নট ভাগ টি ইন্টু হোল স্কোয়ার, এবং এখানে দেখো এম নট ভাগ এম হোল স্কোয়ার। ঠিক আছে, অর্থাৎ এই তিনটা এখানে যে এই তিনটে সূত্র আছে, এই তিনটে সূত্র এগুলোর সাথে সরাসরি মুখস্থ রাখবে তোমরা। ঠিক আছে, তারপরে দেখো অনেকে কিন্তু এই যে এইটা পারে না, দেখো এই যে এখান থেকে আরও দুটো এমসিকিউ হইতে পারে। যেমন এইখানে যদি এখানে যে বেগটা আছে এই বেগটা যদি আলোর বেগের সমান হয়, অর্থাৎ কি এটা যদি সি হয় সেই ক্ষেত্রে দৈর্ঘ্যটা কী হবে, দৈর্ঘ্যটা হবে শূন্য। কেন শূন্য হবে, কারণ তুমি যখন এখানে সি বসাবে তখন হবে সি স্কোয়ার, এই সি স্কোয়ার কাটাকাটি যাবে, তখন 1 এবং 1 কাটাকাটি গেলে এটার সাথে গুণ করে এখানে কী হবে, শূন্য হবে, অর্থাৎ দৈর্ঘ্যটা তখন কী হবে, শূন্য হবে। এবং কখন শূন্য হবে, যখন কোনো বস্তুর বেগ আলোর বেগের সমান হবে। ঠিক আছে, আবার ধরো কখনো যদি কোনো বস্তুর বেগ আলোর বেগের সমান হয় তখন কাল দীর্ঘায়নটা কী হবে, দেখো এখানে যদি তুমি সি বসাও তখন এটা কাটাকাটি যাবে, নিচে কী আসবে, শূন্য হবে। আর আমরা জানি সামথিং বা শূন্য ইকুয়াল টু কি হ্যাঁ ইনফিনিটি বা অসীম, কি ইনফিনিটি বা অসীম, অর্থাৎ তখন কি হবে,
তখন সময়টা কি কাল দীর্ঘায়নটা কী হবে ইনফিনিটি বা অসীম হবে, ঠিক আছে। এবং ভর বৃদ্ধির ক্ষেত্রেও কী হবে, ইনফিনিটি বা অসীম হবে। কখন হবে, যখন কোনো বস্তুর বেগটা আলোর বেগের সমান হবে, ঠিক আছে। এবং দেখো এখানে যে এম নট, টি নট এবং এল নট, এগুলো হচ্ছে কি সব কিছু হচ্ছে আদি অবস্থাতে, অর্থাৎ কি স্থির অবস্থাতে, এবং এম, টি এবং এল এগুলো হচ্ছে কি গতিশীল অবস্থাতে। তো এগুলা সহজে ধরার উপায় হচ্ছে এইভাবে। তো দেখো আমি যে এইখানে শর্টকাট ট্রিকটা এখানে দেখাইছি যে এগুলো তুমি কিভাবে ধরতে পারবা। তো দেখো এল, এম, টি অর্থাৎ এই তিনটা তুমি কিভাবে ধরতে পারবা, যে ভিন্ন প্রসঙ্গ কাঠামো হতে পর্যবেক্ষণ করলে। অর্থাৎ কি, ধরো তুমি পৃথিবীতে আসো, তখন তুমি মঙ্গল গ্রহের কোনো কিছু পরিমাপ করতে চাচ্ছ, তখন তুমি কি হবে, সেটা এল হবে। এবং গতিশীল অবস্থায় এবং অপরের তা পরিমাপ করলে, অর্থাৎ কি এই তিনটা কথাই হচ্ছে কি একই, এবং এই তিনটা কথা একই দ্বারা কি মিন করে, যে এই ক্ষেত্রেগুলোতে এল, এম, টি হবে, এবং বাকিগুলো হচ্ছে কি এম নট, এল নট, টি নট। আবার বলি দেখো, যদি ভিন্ন প্রসঙ্গ কাঠামো হতে পর্যবেক্ষণ করো, যেমন ধরো তুমি পৃথিবীতে আসো, তুমি মঙ্গল গ্রহের কারো বয়স নির্ণয় করতে চাচ্ছ, সেই ক্ষেত্রে সেটার ভর বা সময় কি হবে, এম হবে, টি হবে। যখন তুমি অন্যটা পরিমাপ করতে যাবা, যেমন এখানে বলছে বা গতিশীল কাঠামোতে এটা কি হবে, এটা। তাহলে কি দেখো, ভিন্ন প্রসঙ্গ কাঠামো হতে পর্যবেক্ষণ করলে কি হবে, এল, এম, টি, বা গতিশীল অবস্থায় কি এল, এম, টি, অপরেরটা পরিমাপ করলে এল, এম, টি। এবং এম নট, এল নট, টি নট কখন হবে, যখন একই প্রসঙ্গ কাঠামোতে পর্যবেক্ষণ করবে। অর্থাৎ ধরো যখন তুমি পৃথিবীতে আসছো, তুমি পৃথিবীতে অন্য কারো বয়স নির্ণয় করতেছো, তখন তুমি কি টি নট হবে, বা কারো দৈর্ঘ্য নির্ণয় করতেছো, তখন কি হবে, এল নট হবে। ভর নির্ণয় করতেছো, এম নট হবে, ঠিক আছে। দেখো একই প্রসঙ্গ কাঠামোতে পর্যবেক্ষণ করলে কি হবে, এম নট, এল নট, টি নট। এবং স্থির অবস্থাতে পরিমাপ করলে কি হবে, এম নট, এল নট, টি নট। এবং নিজেরটা নিজে পরিমাপ করলে কি হবে, এম নট, এল নট, টি নট। আশা করি এখানে বুঝতে পারছো। দেখো আমি এখানে চিত্র আকারে এটা দেখাই দিছি, ঠিক আছে। দেখো তারপরে আমরা এইটারই কিছু শর্টকাট শিখবো এখান থেকে। দেখো আমরা যে টাইপ 3, 4, 5 যে দেখলাম, এখান থেকে তোমাদেরকে কিছু মান এখান থেকে মুখস্থ করে নিতে হবে। এগুলো যদি তুমি মুখস্থ রাখতে পারো, তাহলে তুমি এমসিকিউগুলো খুব সহজেই পারবা, ঠিক আছে। তো দেখো আমি এখানে লিখে দিচ্ছি যে মুখস্থ মান সহ পরীক্ষাতে আসবে। অর্থাৎ কি এখানে যতগুলো আমি মান লিখে দিচ্ছি, এগুলো সবগুলো পরীক্ষাতে হুবাহুব কমন পাবা। যেমন ধরো এইখানে দেখো, এই ক্যালকুলেশনগুলো তোমাকে মুখস্থ রাখতেই হবে, কারণ তাছাড়া তুমি এগুলা উইদাউট ক্যালকুলেটর, অর্থাৎ তুমি কি ভর্তি পরীক্ষাতে যখন ক্যালকুলেটর থাকবে না, তখন তুমি এগুলো ক্যালকুলেশন করতে পারবে না। এই জন্য তোমাকে এই যে মানগুলো আছে, এইগুলোই বারবার এমসিকিউ, এই মানগুলোই বারবার এমসিকিউ থাকে। দ্যাটস তোমাকে এই মানগুলো মুখস্থ করতে হবে, যাতে তুমি ক্যালকুলেশন ছাড়া এগুলো হাতে ক্যালকুলেশন করতে পারো, অর্থাৎ কি ক্যালকুলেটর ছাড়া, ঠিক আছে। যেমন ধরো বেগ যদি 0.6 হয়, অর্থাৎ কি এইভাবে মনে রাখবা, যদি 0.6 থাকে, এই বাকিটুকের ক্যালকুলেশন হবে 0.8। যদি 0.8 সি থাকে, তাহলে এই এতটুকুর ক্যালকুলেশন হবে 0.6। এবং যদি 0.98 থাকে, তাহলে এতটুকুর অ্যান্সার হবে কি 0.2। দেখো মনে রাখার একটা ট্রিক্স আছে এখানে। দেখো এইখানে কি আছে, 0.6 সি, যখন 0.6 সি থাকবে হবে কি 0.8 সি, 0.8 হবে। কার মান, এই এতটুকুর মান হবে, ঠিক আছে। অর্থাৎ কি √1 বিয়োগ ভি স্কোয়ার ভাগ সি স্কোয়ার মান হবে কি 0.8। আবার যদি 0.8 থাকে, অ্যান্সার হবে কি 0.6। এবং এই মানটাকে যখন তুমি কনভার্ট করে কখনো কখনো এমসিকিউ 8-এ থাকতে পারে। কেন থাকতে পারে, আমরা জানি কি 0.6কে যখন তুমি 3 গুণন 10⁸ দ্বারা গুণ করবা, তখন কি হবে 1.8 গুণন 10⁸ হবে। কারণ আমরা জানি কি এই সি হচ্ছে কি আলোর বেগ, আর আমরা জানি আলোর বেগ হচ্ছে তোমার কি এখানে 3 গুণন 10⁸ মিটার পার সেকেন্ড। অর্থাৎ কি তোমার 0.6 সি থাকতে পারে, অথবা 1.18 থাকতে পারে। অর্থাৎ 0.6 বা 1.18 থাকলে এই এতটুকুর ক্যালকুলেশন হবে কি 0.8। আবার 0.8 সি অথবা 24, অর্থাৎ কি 3×24, যখন 2.4 এটা থাকবে, তখন কি এতটুকুর মান হবে 0.6। এবং যখন 0.98 থাকবে, 98 সি থাকবে, তখন এতটুকুর ভ্যালু হবে কি 0.6। এগুলো তোমাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে, তাছাড়া তুমি ক্যালকুলেটর ছাড়া এগুলো প্রশ্নের অ্যান্সার করতে পারবে না, ঠিক আছে। তারপরে দেখো, যদি বেগ ভি সমান সি ভাগ √2 হলে এতটুকুর ক্যালকুলেশন কী আসবে, 1/√2। এগুলো মনে রাখার ঠিক আছে। দেখো 0.98, তার মানে বাকি থাকলো কত, 0.2। অর্থাৎ কি এতটুকু ক্যালকুলেশন করলে কী আসবে, 0.2। এবং দেখো এখানে ভি সমান যদি সি ভাগ √2 হয়, এটা এতটুকু ক্যালকুলেশন করলে কী হবে, 1/2
√2 এবং ভি সমান যদি সি হয় সেক্ষেত্রে এতটুকু ক্যালকুলেশন করলে কি হয়, 0 হয়। ঠিক আছে, দেখো এবং এখানে আমি লিখে রাখছি যে এবং √1 বিয়োগ v² বা c² এর মান সর্বদা কী হয়, 1-এর চেয়ে কম হবে। এবং এইখানে দেখো আরও কিছু শর্টকাট আছে। এইখানে দেখো এই তিনটা দিয়ে শর্টকাট তোমাকে মনে রাখতে হবে, কারণ সবগুলো প্রশ্ন এইখান থেকেই হবে। এই দুটো কথা তোমাকে এখানে পারতেই হবে। অর্থাৎ কি, ধরো হতে পারে ভর স্থির, অর্থাৎ কি স্থির অবস্থাতে ভর এবং গতিশীল অবস্থাতে ভর, হতে পারে স্থির অবস্থাতে দৈর্ঘ্য, গতিশীল অবস্থায় দৈর্ঘ্য, হতে পারে স্থির অবস্থাতে সময়, গতিশীল অবস্থাতে সময়। অর্থাৎ কি দেখো এই কথাটা যদি উল্লেখ থাকে তাহলে এইটা অ্যান্সার হবে, বাংলা কথা শেষ এইটাই। অর্থাৎ কি এই কথাগুলো থাকলেই তুমি অ্যান্সার এগুলো দেখাবা। ঠিক আছে, যেমন কি কি কথা, ধরো যদি 2 গুণ কথাটা উল্লেখ থাকে, আবার বলি দেখো যদি 2 গুণ বা হাফ বা কি অর্ধেক, 2 গুণ এবং অর্ধেক হলেই বেগ ভি অ্যান্সার হবে √3/2c। অ্যান্সার হবে কি বেগ ভি সমান √3/2c। অর্থাৎ কি তোমার কোনো ক্যালকুলেশন করার প্রয়োজন নাই। 2 গুণ অর্থাৎ কি স্থির, এরকম বলতে পারে যে স্থির ভর গতিশীল ভরের 2 গুণ, বা স্থির ভর গতিশীল ভরের অর্ধেক, বা স্থির অবস্থাতে সময় 2 গুণ বা অর্ধেক, এরকম বললেই তখন অ্যান্সার হবে কি √3/2। আর এইখানে যখন তুমি সির মানটা বসাবা তখন অর্থাৎ কি এটা যখন ক্যালকুলেশন করলে হয় কি 0.87c। কত হয় এতটুকু ক্যালকুলেশন করলে, অর্থাৎ কি √3/2 করলে 0.87c আসে। এবং এইটাকে যখন তুমি পার্সেন্টেজ আকারে নিয়ে আসবে তখন আসে কত, 87%। অর্থাৎ তোমাকে এইটাও মুখস্থ রাখতে হবে, এইটাও মুখস্থ রাখতে হবে, এইটাও মুখস্থ রাখতে হবে, এইটাও মুখস্থ রাখতে হবে, কারণ এগুলা মান সহই বারবার পরীক্ষাতে আসে। ঠিক আছে, কারণ এগুলা ক্যালকুলেটর ছাড়া করা যায় না দেখে একই মান দিয়ে বারবার প্রশ্ন আসে, আমি এটা কিন্তু বারবার বলতেছি। তারপর দেখো এখানে কত আছে 3, যখন 3 গুণ হলে তখন কি হবে, 3 গুণ হলে 3 গুণ বা 1/3 বা 1/3 হলে তখন কি হবে 2√2/3 অ্যান্সার হবে। কত হবে দেখো, বেগ ভিটা হবে তখন কি, এখানে বেগ ভিটা হবে 2√2/3, অর্থাৎ কত 0.94c বলতে পারো, এটা 0.94c অথবা 94%। ঠিক আছে, 94.28%। এখানে এটি লেখা রাখো 0.9428c অথবা কত 94.28%। এই তিনটাও কিন্তু এখানে তোমাকে মুখস্থ রাখতে হবে। যখন কি 3 গুণ হলে বা 1/3 হলে কত হবে 2√2/3 অথবা কত এইটা অথবা কি এইটা। ঠিক আছে, তো আজকের ক্লাসে এতটুকুই। এতক্ষণ আমরা যে বেসিকগুলো শিখলাম, নেক্সট ক্লাসে আমরা এই বেসিক থেকে এমসিকিউগুলো প্র্যাকটিস করব।